দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র, রাজনীতি ও অর্থনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন মোস্তাফিজুর রহমান বাবুল, সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং অপু উকিল, সাবেক সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমানে রাজনৈতিক হাওয়া আগের দিনগুলোর তুলনায় কিছুটা শীতল। এর পেছনে বড় রাজনৈতিক দুই দল আওয়ামী লীগ, বিএনপির সাংগঠনিক দুর্বলতাকেই কারণ হিসেবে দেখছেন উভয় পক্ষ। বাকযুদ্ধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাওয়া, সাংবাদিক ঢোকায় নিষেধাজ্ঞা সহ নানান কিছু বিষয় নিয়ে। এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে বিএনপির কোনো নেতা কর্মীকে বিরোধী হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে আপনাদের পার্টির মহাসচিব তিনি বলেছিলেন প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে, আর বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের অভিযোগ ছিল। এই বিষয়ে আপনার মন্তব্য সম্ভব শুরুতে। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক প্রিয় বোন অপু উকিলকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সত্য কথা বলেননি। গত 7 তারিখে যেই ডামি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের আগে আমাদের দলের মহাসচিব মির্জা আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে প্রায় 28,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস তালাবদ্ধ করা হয়েছিল, এবং সেই প্রেক্ষাপটেই 7 জানুয়ারির এই নির্বাচন, একতরফা এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। 7 তারিখের আগে অনেকটা তাড়াহুড়া করে আমাদের দলের প্রায় 1002 জাতীয় পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, ওয়ার্ড পর্যায়ের নেতা, এদেরকে অনেকটা তাড়াহুড়া করে আপনার নানা মেয়াদে সাজা প্রদান করা হয়েছে, এবং এরা পরবর্তীকালে আদালতে আত্মসমর্পণ করলে, আদালতে জামিন প্রার্থনা করলে আদালত এদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়, এবং তারও পরে 3 মাস, 4 মাস, 5 মাস কারাভোগ করবার পরে উচ্চ আদালতের আদেশে এরা জামিনে মুক্তি লাভ করে। এদের বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ নিঃসন্দেহে রাজনৈতিক অভিযোগ। এদেরকে নির্দিষ্ট মামলা দেওয়া হয়েছে। সেই মামলাগুলো রাজনৈতিক মামলা। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আছি। আমরা আমাদের দাবি আদায় করবার জন্য নানা কর্মসূচি আমরা পালন করি। কখনো আমরা সভা সমাবেশের মধ্যে থাকি, কখনো আমরা হরতালের কর্মসূচি দিই, কখনো আমরা অবরোধের কর্মসূচি দেই, কখনো আমরা অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেই, এবং এই সব কর্মসূচি পালন করবার অপরাধে মূলত ঢাকায় এবং সারা দেশে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে এই বানোয়াট মিথ্যা
মামলা দায়ের করা হয়েছে এবং দায়ের করা হচ্ছে। এইসব মামলায় আপনার আমি যে কথাটি বললাম, এইসব মামলাই আপনার একেবারেই আপনার তড়িঘড়ি করে আপনার চার্জ গঠন করে নিম্ন আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয় এবং উদ্দেশ্য হচ্ছে এদেরকে আপনার নির্বাচনের বাইরে রাখা, উদ্দেশ্য হচ্ছে এদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা। তো আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো ফলে আপনি যে কথাটি আপনি আপনার সূচনা বক্তব্যে আপনি বলেছেন, বাংলাদেশ ব্যাংক নিয়ে আপনি কথা বলেছেন। আপনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের আমরা সে বিষয়ে প্রবেশ অধিকার নিয়ে আপনি কথা বলেছেন। আপনার কথা তাহলে ক্লিয়ার যে উদ্দেশ্যটা এই ছিল আপনাদের, তারা যেসব মামলা সেগুলো রাজনৈতিক মামলা। নিশ্চয়ই অপু আপা আপনি এই বিষয়ে অবশ্যই বক্তব্য দেন। পাশাপাশি আমি একটু বলি, কিছুদিন আগেই বিএনপি মহাসচিব তিনি বলেছিলেন যে শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে। এটা তো প্রতিদিনই এসব বলছেন, সেটা তার স্বাভাবিক একটি ঘটনা। আরো জঘন্য ভাষায় বলছেন, মিটিংয়ে বসে যে শেখ হাসিনাকে মানে হত্যা করে। স্বাভাবিক মানে কথাগুলো এই যে আমি বলছি যে মিটিংয়ে একটি মিটিং অর্গানাইজ করে সেই বিএনপির মিটিং থেকে যখন বলা হতে পারে যে শেখ হাসিনাকে হত্যা করে কবরে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে এই ল্যাঙ্গুয়েজ এটাকে কি আর আপনি কিছু মনে করবেন? এটা কি কিছু মনে করার আর নাই। আর বাবুল ভাই যে কথাগুলো বললেন বা আপনার কথা প্রসঙ্গে যে কথাগুলো এসছে, সেটি হচ্ছে গ্রেপ্তার মামলা, রাজনৈতিক মামলা, এই সব বিষয়গুলো। এটা বিএনপি 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত একটি মামলাও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়নি, একটি মামলাও না। আচ্ছা, রাজনৈতিক মামলা বলতে কোনো শব্দ নাই, রাজবন্দী বলতে শব্দ আছে। আমরা যখন জেলে গিয়েছি, তো জেলে গেলে মানে আমাদেরকে একটু অনার করেছে, কেন আমরা রাজনীতি করি, কাজে আমাদের ওই চোর টোর এদের সাথে অনেক সময় রাখিনি, আবার অনেক সময় সেই চোরদের সাথে রেখেছে বা নেশাখোর যারা বিভিন্ন ক্রাইম করেছে তাদের সাথে রেখেছে, মানে থাকতে দিয়েছে জেলে। আবার যারা মন্ত্রী এমপি তারা যখন জেলে যায় তখন রাজবন্দী হিসেবে মানে রাজনীতি করে, বন্দী সেই সম্মানটা অনুযায়ী জেল কোড আছে, জেল কোড অনুযায়ী তারা ডিভিশন পায়, এইরকম সিস্টেম আছে। কিন্তু রাজনৈতিক মামলা এটা কোনো ধারা নেই, মানে আইন জগতে এইরকম কোনো শব্দ নাই। তো কাজেই এই শব্দটা বলে আমরা বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। এখানে আছে কি, মানে রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলকভাবে কাউকে কোনো মামলায় গ্রেপ্তার হয়েছে কিনা। আপনারা জানেন যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল, ক্ষমতা এসে 2001 সালের 1 অক্টোবর ক্ষমতায় বিএনপি আসছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী 12টি মামলা দিয়েছে। এবং সেই মামলাগুলো কি ছিল? একেবারেই মানে কি মামলা? প্রতিহিংসামূলক মামলা। কেন? এবং ওই মামলাগুলোকে বেল নেওয়ার জন্য শেখ হাসিনাকে সেই কোর্টে যেতে হতো, ফেস করতে হতো, মানে হাজিরা দিতে হতো। আমরাও সাথে সাথে গিয়েছি। আর নেতাকর্মীদের যে বিরুদ্ধে মামলাগুলো, সে আমি বলবো প্রতিহিংসামূলক মামলা, বা একটি দলের নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখার জন্য, ধ্বংস করার জন্য যে কর্মযজ্ঞটা, সেটা কিভাবে করেছিল? 21,000 আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে 5 বছরে। এবং 2004 সালের 21শে অগস্ট দেখেছেন যে এটা হচ্ছে মানে একটা দলকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দলের প্রধান জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং স্পটে 24 জনকে হত্যা করেছে। আর 500 নেতা কর্মী তাদের গায়ে স্প্রিন্টার, তারা ধুকে ধুকে এখনো মৃত্যুর সাথে
লড়াই করছে। শুনছিলাম সাবেক সংসদ সদস্য অপু উকিল তিনি বলছিলেন কিভাবে আওয়ামী লীগের উপর এর আগে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল। হ্যাঁ, আমি মানে ব্যাখ্যাটা দিতে চেষ্টা করছিলাম এটাই, যে প্রতিহিংসামূলক যে কোনো একটি দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা, মামলা দেওয়া, সেটা আওয়ামী লীগ করেনি। এবং আমি এই কারণে একটু পেছনে গিয়ে বললাম যে ওইগুলো হচ্ছে প্রতিহিংসামূলক মামলা বা হয়রানিমূলক মামলা, একেবারে আপ টু বটম, জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে, শুধু মামলাই না, বিএনপি একটা কথা বলে, এখন তো বিএনপিরও দাবি করছে যে এই যে হয়রানিমূলক আমি মামলা। সেই ব্যাখ্যাটা আমি দেব। বিএনপি অনেক কথা, একটা কথা বলে দেখবেন টকশোতে বলে যে আমাদের অনেক মামলা দিয়েছে। বাবুল ভাই যদি এই মামলার কথা বলে না, তখন আমার মনে হয় কি জানেন, আওয়ামী লীগের সময় নেতাকর্মীরা তাদের মনের মধ্যে সবসময় এই কাজটা করতো যে কখন আমার কবরে যেতে হবে। ওনারা তো ভয় পায় যে জেলে যেতে হবে। আমরা কিন্তু রাজপথে নামলেই আমাদের মনে হতো যে কখন আমাদের লাশটা কবরে যাবে। মানে হয় দাবি আদায় না হয় না 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 না, ওই রকম না, পরিবেশটা এরকম ছিল যে যে কোনো সময় খুন হতে পারে। এবং 21,000 আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছে। সেখানে SM কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ ভাই, এই টাইপের নেতারাও জননেত্রী শেখ হাসিনাকে তো হত্যা করার মিশন ছিল। কাজে আমরা ছোট কর্মী মাঠের, আমাদেরও যে কোনো সময় মনে হতো যে আমরা যে কোনো সময় খুন হতে পারি, তো আমাদের ঠিকানাটা কবর, এটা আমাদের মধ্যে মনে হতো। যাই হোক, এখন দেখেন এই যে আমি এই কথাগুলো বললাম একটি কারণে, সেটা হচ্ছে যে 2009 থেকে 2013 পর্যন্ত একটি মামলাও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়নি। তবে 2013 সালে যখন 2014 সালে নির্বাচনটা বন্ধ করবার জন্য বিএনপি থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির নামে 2013 এবং 15-তে কি করা হলো, পেট্রোল বোমা সংস্কৃতিটা নিয়ে আসলো, মানুষ হত্যা করার জন্য ধরপাকড়, মানুষ খুন, পুলিশ অফিসারদেরকে হত্যা করা, নানাবিধ যে আচরণ করলো, সেটা ছিল মানে মানুষ হত্যা, মানে সাধারণ জনগণ হত্যা এবং জাতীয় সম্পদ ধ্বংস। এই জাতীয় সম্পদ রক্ষা এবং জনগণকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের একটি কর্তব্য। সে কারণেই কিন্তু তাদের যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আরেকটি বিষয় আমি বলতে চাই, দেখেন অনেক বিএনপির ওই সময় বিএনপির নেতারা, মানে বিশেষ করে গাজীপুরের মান্নান ভাই, উনি বিএনপির কাউন্সিলর ছিলেন, মেয়র ছিলেন বিএনপির। তো উনি আন্দোলনে, ওই যে বাস পোড়ানোর আন্দোলনে সম্পৃক্ত হন নাই বলে ওনাকে কিন্তু দল থেকে ওনার বিরুদ্ধে শোকজ করা হয়েছে। এইরকম টাইপের অনেক জায়গায় যারা নেতৃবৃন্দ এই মানে নির্বাচন ঠেকানোর আন্দোলনে মানুষ হত্যা এবং বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, এই কর্মকাণ্ডে সম্পৃক্ত হন নাই, দল তাদেরকে কোণঠাসা করেছে, বাধ্য হয়ে তারাও সেদিকে ধাবিত হয়েছে এবং সরকারকে মামলায় যেতে হয়েছে। এবং 2018-তে সেম 24-এর যে ঘটনাটি বললেন, দেখেন বাবুল ভাই একটা কথা বললেন যে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার করা হয়েছে, ওনারা নির্বাচনেই আসবেন না, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডটা থাকে কোথায়? ওনারা তো আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে মানে ওনারা নির্বাচনে আসবেন না। 2024-এর কথাই বলছি, আমি এখানে চলে আসলাম। এখন ওনারা যদি নির্বাচনে না আসেন, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকছে না। তাহলে কি থাকছে? ওনাদের আন্দোলনটা হবে নির্বাচনটা ঠেকানো, জাতীয় সংসদ নির্বাচনটা ঠেকানো। এই কাজগুলো করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যে কারণে তাদের রাজনৈতিক একটু যোগ করি তাদের সাথে, এটাও তাদের একটা দাবি যে এক দফা যে দাবি আর কি, সরকার পতন, এখানে শুধু নির্বাচন একটু যোগ করলাম আমি। হ্যাঁ, সরকার পতনটা তারা তো চাচ্ছে কবে থেকে? সে 2013 থেকে চাচ্ছে। 2013-তে নির্বাচনে আসলো না, না এসে তারা কি চেয়েছিল? বলছে যে এই নির্বাচন বন্ধ এবং অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ। নির্বাচন না হলে কি হবে? অনির্বাচিত সরকার, এর বাইরে তো অপশন নাই। সে কাজটাই তো তারা করেছে। তারা তো নির্বাচনে যদি 14-তে আসতো, তাহলে আজকে যে সমস্যাটা তাদের তৈরি হয়েছে, সেই সমস্যাটা হতো না। এবং সেই নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের নেত্রী নিজে বেগম জিয়াকে ফোন করে তাকে নির্বাচনে আসার জন্য আসেন যেন সেই পথটা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তো করতে দেয় নাই, তারাই আসে না নির্বাচনে। 2018-তে এসছে, আবার 24-এ আসে নাই। এখন এই যে না আসা, নির্বাচনে না এসে যে জটিলতা, ওনারা যেটা মনে করছেন যে সরকারকে পতন করবেন, করুক, ভালো কথা, জনগণকে সম্পৃক্ত করুক, আন্দোলন করুক, করে করুক। এরকম তো ইতিহাস বাংলাদেশে আছে। 96-এ বিএনপি একতরফা নির্বাচন করেছিল,
জনরোষে আবার ১৫-১.৫ মাসের মাথায় আপা আমি আবার আপনার ভেঙেছে। কাছে আসবো, তার আগে আমি একটু এই বাউল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে আসি। অপু আপা যে বিষয়গুলো বললেন, যে শুধু অপু আপা না, এই বিষয়গুলো আওয়ামী লীগ থেকে অনেকবারই বলা হয়েছে যে বিএনপি নেতাকর্মীরা জেলে যেতে ভয় পায়। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে নাশকতা ঠেকাতেই তারা এই মামলায় গেছে, এবং নির্বাচন যে ঠেকানো, আপনার যে প্রস্তুতি ছিল সেটা ঠেকানোর জন্য তারা এই কর্মসূচি দিয়েছেন। এই বিষয়ে আপনার বক্তব্য? না, বিএনপির নেতা কর্মীরা আপনার জেলে যেতে ভয় পাবে কেন? আমি আপনাকে বললাম যে আপনার এই গত 7 তারিখের আগে আপনার আমাদের দলের মহাসচিব সহ সারা বাংলাদেশে অন্তত পক্ষে 28,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, ওদেরকে জেলে আপনার ভরে দেওয়া হয়েছে, তাই তো? এবং সারা বাংলাদেশে আমাদের কাছে আপনার পরিসংখ্যান আছে, আমাদের বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারা বাংলাদেশে আপনার প্রায় লাখখানেক মামলা দেওয়া হয়েছে এই গত কয়েক বছরে। এবং আপনার 50 লক্ষ নেতা কর্মী আপনার ঢাকা থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত গ্রামের আমাদের দলের কর্মী পর্যন্ত এদেরকে মামলার আসামি করা হয়েছে। অন্তত 50 লক্ষ নেতা কর্মীকে মামলার আসামি করা হয়েছে আর কি। আর কবরে পাঠায়া দেওয়া কিংবা আপনার কবরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হলো তো এটা দেখবেন যে আমাদের দলের নেতা ছিলেন, আপনার আমাদের দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন সাবেক ছাত্রনেতা এমপি ছিলেন ইলিয়াসকে তো আপনার কবরে পাঠায় দেওয়া হয়েছে। আমাদের ঢাকা মহানগরের ঢাকা সিটি কর্পোরেশনের আপনার কাউন্সিলর ছিলেন আপনার আপনার চৌধুরী আলম, তাকে আপনার কবরে পাঠানো হয়েছে। এবং সারা বাংলাদেশে এখনো কিন্তু হ্যাঁ, মানে ধরুন যে এটা অনির্দিষ্টকালের জন্য তার গুম থাকবার কথা না। তো মোট কথা হচ্ছে অসংখ্য, মানে বিএনপির আপনার অসংখ্য নেতা কর্মীকে গত আপনার বছরগুলোতে তাদেরকে আপনার খুন করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। হ্যাঁ, এই মানে এই সংখ্যাও কিন্তু একেবারে কম না। এখন হয়েছে যে আপনার যেমন ধরেন আপনার মামলা যে দেওয়া হয় আপনার যে বিষয়, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, যে যেটা আপা একটু আগে বললেন যে নাশকতা ঠেকাতে তার মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন আমাদের দলের মহাসচিব মির্জা আলমগীরের বিরুদ্ধে আপনি জানেন, এটা খুবই আলোচিত আপনার, যে আপনার সিটি কর্পোরেশনের একটা গাড়ি পুরানোর অভিযোগে তার বিরুদ্ধে আপনার মামলা দায়ের করা হয়েছে আর কি। এবং এবার যে আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহজে আপনার আমাদের ঢাকায় যে আমাদের জাতীয় পর্যায়ে আপনার নেতৃবৃন্দকে যে আপনার গ্রেপ্তার করা হলো, এদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিন্তু হয়েছে যে বিচারপতির বাসভবনে হামলা। তা আমাদের দলের মহাসচিব, যার বয়স আপনার 76 বছর 77 বছর, তাই তো, আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র নেতা, মির্জা আব্বাস সিনিয়র নেতা, তো আপনার এদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো যে কি বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ইত্যাদি ইত্যাদি আর কি, তাই তো। এখন হলো যে ওনাদের বিএনপির আমলে ওনাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, সেই মামলাগুলো ছিল হলো আপনার উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই মামলাগুলো দেওয়া হয়েছিল। কিন্তু এই আমলে ওনাদের সময়ে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে, আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হচ্ছে, সেসব মামলা হচ্ছে আপনার নাশকতার অভিযোগে। তার মানে ওনাদের সময় মামলা দেওয়া হয় নাশকতার অভিযোগে, আর আমাদের সময় ওনাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো যাই হোক, এগুলো হলো আপনার পাল্টাপাল্টি বক্তব্য আর কি, পাল্টাপাল্টি বক্তব্য। তো আমরা এটা তো অস্বীকার করা যাবে না যে আসলে আপনার এটাই দুর্ভাগ্য, আমাদের রাজনীতির দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, যে আমরা যারা ক্ষমতায় থাকি এবং ক্ষমতায় থাকবার জন্য, ক্ষমতাকে পাকাপুক্ত করবার জন্য আমরা বিরোধী দলকে আমরা দমন করতে চাই এবং সেই বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চাই, এবং দমন করার নামে আমরা বিরোধী দলকে হত্যা করা, খুন করা, গুম করা, তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে তাদেরকে আপনার সাজা দেওয়া, এইটা কিন্তু বাংলাদেশে আপনার চলতেছে। এবং এটা সর্বশেষ সাম্প্রতিককালে এটা একটা ভয়াবহ আপনার রূপ ধারণ করছে আর কি। তো আমরা আপনার দেখেন যে উনি তো বলছেন যে 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তা আমি তো নিজেই তো আপনার 2013 আগ পর্যন্ত আমার বিরুদ্ধে তো আপনার 3টা মামলা আছে আপনার। আমাকে 2013-তে আপনার গ্রেপ্তার করা হয়েছে, আমি 2বার গ্রেপ্তার হয়েছি, 2011-তে একবার, 2013-তে একবার। তো মোট কথা হচ্ছে যে আপনার এইসব চলতেছে, অর্থাৎ আপনার
আমাদের যে আপনার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবার যে অধিকার, ধরুন যে নির্বাচন আমরা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছি, তাই তো উনি অনেক কথা বলছেন আর কি। তো আমরা আপনার 2014-তে নির্বাচনটা করি নাই। আমরা আপনার নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাই, সেই কারণে আমরা 2014-তে ওই নির্বাচনটা আমরা বর্জন করলাম, তাই তো। আবার 2018-তে আমরা বর্তমান সরকারের অধীনেই কিন্তু আমরা বর্তমান সরকার প্রধানের দেওয়া আশ্বাস, প্রতিশ্রুতি, ওয়াদাতে আপনার বিশ্বাস স্থাপন করে আমরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। তাহলে 2014-তে যে আমরা যাইনি, আমরা বলছিলাম কি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনটা হইতে পারে না, যেমনটা ওনারা বলছিলেন 1996 নির্বাচনের আগে। 1996 নির্বাচনের আগে ওই মাগুরা নির্বাচনের পরে ওনারা বললেন যে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন না, এবং সংবিধান সংশোধন করে আপনার নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং এই দাবি আদায় করবার জন্য দেখেন আন্দোলনটা কারে কয় আপনার, এই দাবি আদায় করবার জন্য 173 দিন ওনারা হরতাল করছেন, জ্বালাও পোড়াও করছেন, চট্টগ্রাম বন্দর অচল করছেন, আপনার বিদ্যুৎ স্টেশনগুলোকে ধ্বংস করছেন, অফিসগামী আপনার কর্মকর্তাকে দিগম্বর করছেন, তাই না। শেয়ারটনের পাশে বিআরটিসির বাসে আগুন দিয়ে আপনার এই ঘটনাগুলো কিন্তু আসছে। কিন্তু আমার কথাটা হলো এই যে আমরা 2018-তে নির্বাচনে গেছি, যাওয়ার পরে আমাদের এই অভিজ্ঞতাটাই হয়েছে। ওই যে 2014-তে আমরা যেই বক্তব্যটা সামনে নিয়ে আমরা যাই নাই, সেটা কিন্তু প্রমাণ হয়েছে 2018-তে দলীয় ইলেকশনে না গিয়ে সেটা যাওয়ার মধ্য দিয়ে আসবে। ধন্যবাদ আপা। অনেকগুলো বিষয় আসছে। যে বিষয়টা আমার প্রশ্ন ছিল সেটার উত্তরটা এরকম ছিল যে বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া সেটা করার জন্যই এই সব মামলা। এবং আরেকটা বিষয় বলবো, যেটা বলে গেলেন যে বিরোধী দলকে দমনের যে নীতি, যেটা আমাদের আগে থেকে চলে আসছে, এখন তো আপনারা সরকারে আছেন, আপনারা কি এটা উপলব্ধি করেন যে এটা নিয়ে কোনো কিছু করার আছে? হ্যাঁ, বিরাজনীতি যে শব্দটা বাংলাদেশে এসছে, মানে রাজনীতিকে বিসর্জন দেওয়া, বিরাজনীতিকরণ, তাই তো। রাজনীতিটা যেন আর না থাকে, সেটা বাংলাদেশে তৈরি হয়েছিল 75-এর পর থেকে। 75-এর পর থেকে সামরিক সরকার, স্বৈরশাসক এবং পরবর্তীতে 1/11 কারা সৃষ্টি করেছে এটা বাংলাদেশের মানুষ জানে। যে আওয়ামী লীগ এই দেশের মানে স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল, যে দল কখনই এই মানে বিরাজনীতিকরণের পক্ষে তারা কখনই অবস্থান নেয়নি, বরং রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য জননেত্রী শেখ হাসিনা সেই সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছে। 1/11-এর বিরুদ্ধেও উনিই লড়াই করেছেন এবং জয়ী হয়েছেন। কাজে বিরাজনীতিকরণ শব্দটি এখনো যেটা করতে চায় সেটা কি, নির্বাচনে না এসে ক্ষমতা দখল, এটাই বিরাজনীতিকরণ। এবং সেটা কিন্তু বাংলাদেশের মাটিতে এখন আর হবে না, কারণ যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তারা দেখেছে অতীতেও তারা ক্ষমা পায়নি, জনগণের আদালতও পায়নি, বিদেশে গিয়েও পায়নি, আইনের কাছেও পায়নি, এখনো পাবে না। আর এখন ডিজিটাল ওয়ার্ল্ড, এখন তো এই বিরাজনীতিকরণ করার জন্য যারা কারিগর তারা কোনো রকমই তারা আর ভরসা পাবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের মাননীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার ব্যাপারে একটা কথা এসছে এখানে, যে উনি বলেছেন বিএনপি নেতাদের মানে নেতারা যে জেলে যায় সেটা অপরাধী হিসেবে। এটা শতভাগ সত্যি একটি কথা। অপরাধী না হলে মানে যে কোনো ধারা বলে কোনো একজন আসামি অপরাধী হলেই জেলে যাবে, তাছাড়া জেলে যাবে না। কাজে ওনার কথাটা শতভাগ সঠিক, এর কোনো আর অপব্যাখ্যা দেবার কোনো সুযোগই নেই এখানে, এটা আইনের বিষয়। আর ইলিয়াস ভাই সম্পর্কে ওনারা অনেকেই বলেন যে উনি এতদিন সবাই বলেছে উনি গুম করেছে, আজকে একেবারে বাবুল ভাই বললেন যে উনি কবরে চলে গেছে। আমি জানি না বাবুল ভাই কিভাবে শিওর হলেন, কিন্তু আমার তো মনে হয় আবার হারিস চৌধুরীর মতো ফিরেও আসতে পারেন, সালাউদ্দিন সাহেবের মতো আবার ধরাও পড়তে পারেন কোনো বিদেশের মাটিতে। সেই প্রত্যাশাও তো আপনি উড়িয়ে দিতে পারেন না। যদিও মির্জা আব্বাস সাহেব উনি কিন্তু একেবারে বক্তব্যে বলেছেন যে ইলিয়াস গুম হয়েছে আমাদের দলীয় কোন্দলে, এটা মনে হয় বাবুল ভাইয়ের খেয়াল নাই, আমি ওনাকে মনে করিয়ে দিতে চাইলাম। তো কাজেই একজন নেতা বিএনপির, যে নেতাকে বাংলাদেশে আমি আন্তর্জাতিকভাবে বাদই দিলাম, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে একজন জাতীয় নেতা, উনি খুন হয়েছেন, এই দৃষ্টান্ত কিন্তু বিএনপিকে
বিএনপি দিতে পারবে না এই 15 বছরে। কিন্তু যদি বলেন যে শুধুমাত্র 2001 থেকে 7 পর্যন্ত, আমি 75 থেকে 81 পর্যন্ত বাদই দিলাম, 81 থেকে 91 পর্যন্ত বাদই দিলাম। আমি যদি বলি যে 2001 থেকে 2006 পর্যন্ত এই পর্যায়ের নেতা কতটা খুন হয়েছে, আপনি আমাকে সময় দিলে সিনিয়র যে নেতাকে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড চিনে, আমি মুখস্থ বলে যেতে পারবো 10 মিনিট, কিন্তু বাবুল ভাই একটি নামও বলতে পারবেন না খুন হয়েছে। কাজেই এই সরকারের মানে ঘাড়ে যে খুন হয়েছে এই কথাটা চাপিয়ে দেওয়া একেবারেই অনুচিত, ঠিক হবে না। সমালোচনা করতে পারেন, বিএনপি ক্ষমতায় গিয়ে 58,000 দাগী সন্ত্রাসী, খুনি, চোর, ডাকাত এদেরকে জেলখানা থেকে বের করে দিয়েছে। জেলখানা থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব জেলে ঢুকেছে ক্ষমতায় গিয়ে। 58,000 জেলখানা আগে পরিষ্কার করেছে, তারপরে ঢুকিয়ে দিয়েছে, জেল খেটেছে, আবার বের হয়ে এসছে। তো এই কাজগুলো ওনারা করেছে। তো আরেকটা বিষয় যেটা বলা হলো যে মানে 96 মানে 111 মানে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বাবুল ভাই কথাটা বলতে চেষ্টা করেছে যে আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে 96-এ আন্দোলন করেছিলেন, এবং উনি আবার একটা ক্লুও দিয়ে দিয়েছে যে আন্দোলনটা কোত্থেকে এসছে, বলেছেন মাগুরা ইলেকশন। শুধু মাগুরা ইলেকশন না, যে প্রত্যাশা নিয়ে সেই স্বৈর শাসকের বিরুদ্ধে রাজপথে সবাই জোট বেঁধে নেমেছিল, যখন বিএনপি ক্ষমতা আসার পরে সেই মানে আশা ভরসা বা বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল সেটা হলো না। শুধু মাগুরাতে ভোট ডাকাতেই না, নানাবিধভাবে বিশেষ করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে যেভাবে মানে তাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত আনা হলো, ইতিহাস বিকৃত করা হলো, বঙ্গবন্ধুর যে শাহাদাত বার্ষিকীর দিনে কেক কেটে জন্মদিন পালনের উৎসব শুরু করা হলো 91-এর 15ই আগস্ট থেকে। এইরকম অনেক ঘটনা ঘটলো, যে কারণে কি হলো মানে নির্বাচন, এবং সবচেয়ে বড় কথা হলো যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশিদ সাহেব, সে কুমিল্লা 6 থেকে নির্বাচন করেছে, তাকে এমপি বানানো হলো এবং বিরোধী দলীয় নেতা বানানো হলো। তখন বাংলাদেশের জনগণ বিক্ষোভে ফেটে পড়লো এবং 111 মানে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচনটা করার জন্য দাবিটা আসলো। সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা অবশ্যই দরকার ছিল। আমি বলি না যে কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে দেওয়া ঠিক হয়েছে, এটা তো আইন বলেছে, এটা মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ধন্যবাদ উপপা। আমরা আবারও ফিরব। দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ইদানিং বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢোকা নিষেধাজ্ঞা এইসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এইসব বিষয়ে রাজনৈতিক যে রং সেটাও পড়েছে। আমি মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, আপনার কাছে আমি আসলে এই বিষয়ে একটু শুনতে চাই, যদি আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন বিষয়ে যে সাংবাদিক ঢুকবে না কেন, সেখানে মাফিয়া থাকতে পারে, এই ধরনের কথাবার্তা আসছে। আসলে আপনারা কি আশঙ্কা করছেন সেই জায়গাটাতে? আপনার এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমাদের অপু উকিল উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে 111 কারা সৃষ্টি করেছে। এটা তো ওনার ভুলে যাবার কথা না। 111 আওয়ামী লীগের আন্দোলনের ফসল, এটা তো আওয়ামী লীগ অস্বীকার করে না। আর ফখরুদ্দিন আহমেদ যখন বঙ্গভবনে 111-এর সরকার প্রধান হিসেবে যখন শপথ গ্রহণ করেন, তখন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনার নেত্রীর হাস্যোজ্জ্বল মুখ তো আমরা ভুলে যাইনি, তাই তো? আবার দেখবেন যে 15ই ফেব্রুয়ারিতে 1996 ইলেকশন, 15 ফেব্রুয়ারি ইলেকশন, আমরা একটা একতরফা নির্বাচন আমরা করেছিলাম বিএনপি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবার জন্য আর কি। আমাদের সেই নির্বাচনটা করবার উদ্দেশ্যই ছিল যে সংসদ বসিয়ে সংবিধানটা পাল্টিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সন্নিবেশিত করে সংসদ বাতিল করে দিয়ে
পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করা, এবং সেই নির্বাচন কিন্তু 1996 জুন মাসে কিন্তু সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ আপনার 21 বছর পরে সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়ে আপনার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাই তো। তো এখন আপনার উনি ভালো বলেছেন আপনার যে আশা নিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, যে আশা নিয়ে আমাদের 90-এর ছাত্রগণ অভ্যুত্থান, এরশাদের পতন, আশাটা কি ছিল? আশা ছিল যে বাংলাদেশে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা কায়েম হবে, বাংলাদেশে জনগণের ভোটে আপনার নির্বাচিত সংসদ থাকবে, জনগণের ভোটে আপনার সরকার থাকবে, এবং জনগণের আপনার ভোট দিয়ে সরকার গঠন করবার এবং ভোট দিয়ে সরকার বদল করবার ক্ষমতা থাকবে আর কি, তাই তো। কিন্তু বাংলাদেশে আপনার যেই আশা নিয়ে আপনার 71-এর মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের আশা, যে আশা নিয়ে আপনার 90-এর সেই ঐতিহাসিক অভ্যুত্থান, গণতন্ত্রের আশা, বাংলাদেশে বর্তমান সময়ে জনগণের সেই গণতান্ত্রিক যে অধিকার, জনগণের যে ভোটের মালিকানা, সেই ভোটের মালিকানা, সেই জনগণের সেই গণতান্ত্রিক অধিকার, এটা কিন্তু আপনার হরণ করা হয়েছে, এটা আপনার ডাকাতি হয়ে গেছে, আমরা বলি আর কি, ডাকাতি হয়ে গেছে। কাজে বাংলাদেশে আজকে আপনার যে লড়াইটা চলতেছে, যে সংগ্রামটা চলতেছে, সেটা হলো যে আপনার ওই যে ওনার আপনার যে আশা, গণতন্ত্রের আশা, গণতান্ত্রিক ধারা কায়েমের আশা, গণতান্ত্রিক সরকার কায়েমের আশা, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আশা, একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার আশা, এবং ওই আশাটা, ওই স্বপ্নটা পূরণ করবার জন্যই আপনার বাংলাদেশে আমরা আমাদের সাধ্যমতো আমাদের সংগ্রাম মেহনত আমরা করতেছি আর কি। আওয়ামী লীগ দেখবেন আপনার এটা হলো, হ্যাঁ আপনার এটা হত্যাকাণ্ডের যে রাজনীতি, আপনার ক্রস ফায়ারের রাজনীতি, আপনার হত্যাকাণ্ডের রাজনীতি, এটা তো বাংলাদেশে চলতেছে, অস্বীকার করা যাবে না, চলতেছে। এটা স্বাধীনতার পরে আপনার এটা এই হত্যাকাণ্ডের রাজনীতি বাংলাদেশের ছিল। আপনার ওনাদের আপনার 14 দলের শরিক যে আপনার হাসানুল হক ইনু, ওনারা কিন্তু বলেন যে স্বাধীনতার পরে 72 থেকে 75 এই 3 বছর 3.5 বছর কালের মধ্যে ওনাদের আপনার 30,000 আপনার নেতা কর্মী, বামপন্থী নেতা কর্মীকে আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাই তো। এখন আপনার তারপরে আপনার ধরেন না, এই যে আপনার 91 থেকে 96 বিএনপি ক্ষমতায় ছিল, তারপর 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে আপনার 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে একটা 1-11 সংগঠিত হলো আর কি। হ্যাঁ, 2007-এ যে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা অনুষ্ঠিত হলো না। তার আগে দেশি বিদেশি নানা চক্রান্তে, নানা খেলায় আপনার বাংলাদেশে আপনার একটা পরিস্থিতি তৈরি হলো, একটা প্রেক্ষাপট তৈরি হলো। তার দায় দায়িত্ব নিঃসন্দেহে বিএনপিরও আছে, সেটা অস্বীকার করা যাবে না। সেই প্রেক্ষাপটে একটা 1-11 সংগঠিত হলো আর কি, এবং তারপরে 2 বছর একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকার কিন্তু আপনার ক্ষমতায় বসে থাকলো, এবং ক্ষমতায় বসে থাকবার পরে আপনার 2008-এ আপনার যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো সম্ভবত 30শে ডিসেম্বরে 2008-এর 30শে বিষয়গুলো সেই নির্বাচন আমি শেষ করেছি, এবং সেই নির্বাচনে একদম আপনার সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন নিয়ে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি আপনার প্রণব মুখার্জির বইয়ে আপনার সেগুলো আপনার লিপিবদ্ধ আছে, তাদের আপনার প্রত্যক্ষ আপনার দুতিয়ালির মধ্য দিয়ে কিন্তু আপনার 2008-এর সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা অধিষ্ঠিত হলো। আর মোট কথা হচ্ছে, এখন যেটা আমি বলতে চাই, বাংলাদেশে তো এখন তো আপনার রাজনীতি নাই। বাংলাদেশে আপনার আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলা, আমাদের আপনার বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই তো, আমাদের নির্বাচন কমিশন, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের সাংবিধানিক যারা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো তো একে একে ধ্বংস করে ফেলা হয়েছে। ধন্যবাদ বাবুল ভাই, আমি আসবো। বাংলাদেশ ব্যাংকের কথাটা বলে আমি শেষ করতেছি। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা আপনি যেটা বলছেন, দেখেন তো বাংলাদেশ ব্যাংকে তো গত 52 বছর তো বাংলাদেশ ব্যাংকে তো সাংবাদিকদের প্রবেশ অধিকারে তো আপনার নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই, তাই না? এই 52 বছর পরে 2024 আইসে প্রথমবারের মতো আপনার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ অধিকার এটাকে আপনার হরণ করা হলো। বলা হলো কি, সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না।
তাহলে আমাদের বক্তব্যটা হচ্ছে এটা হচ্ছে যে আমার আপনার তথ্য পাওয়ার যে অধিকার, তথ্য দেওয়ার যে দায়িত্ব আপনার এবং তথ্য পাওয়ার যে অধিকার আমার, সেই দেওয়া এবং পাওয়ার আপনার যে আপনার অধিকার, সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আর কি। তাহলে কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশ ব্যাংকে যে 52 বছর 53 বছরে আপনার সাংবাদিকদের প্রবেশ করবার সুযোগ ছিল, 52-53 বছর পর আজকে সাংবাদিকদের সাংবাদিক প্রবেশ করতে পারবে না? আমার বক্তব্যটা হচ্ছে নিঃসন্দেহে এটা আপনার সারা দেশের মানুষ মনে করতেছে, আমি মনে করতেছি যে নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এমন কোনো দুষ্কর্ম, এমন কোনো অঘটন সংঘটিত হয়েছে যেই কারণে আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ বাউল ভাই। আমি আসবো অপু, আপনি নিশ্চয়ই শুনছিলেন উনি পাশাপাশি যে বিষয়টা বললেন রাজনীতি নেই, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। পাশাপাশি আমার যে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকে তাদের যে আশঙ্কা, সেটা আপনি শুনলেন, এই বিষয়ে একটু বক্তব্য। প্রথম হলো উনি বলছিলেন যে আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে 111টা হয়েছে, সেই 111টা আমাদের আন্দোলনের ফসল। এটা একেবারে চিরসত্যি কথা। এই কারণে যে বিএনপি যখন বাংলাদেশ 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করলো, বিশেষ করে জঙ্গিবাদ সৃষ্টি, হাওয়া ভবন তৈরি, মানুষ হত্যা, খুন, গুম, মানি লন্ডারিং, সন্ত্রাস, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয়, 10টা অস্ত্র মামলা, এই ধরনের যখন বাংলাদেশে ঘটনাগুলো ঘটছিল এবং বিশেষ করে ক্ষমতা গ্রহণের পরপরই ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে মানে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনে আওয়ামী লীগ সবসময় মাঠে ছিল। এবং সেই আন্দোলনে যেটা শেষের দিকে 2005-06 এই সময়টাতে নির্বাচনকে ঘিরে যে আন্দোলনটা হয়েছিল, সেখানে কি, সেখানে ভুয়া ভোটার 1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল। সেই ভোটার তালিকা সংশোধনের দাবিতে রাজপথে থাকা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা রাজপথে থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তিনি আন্দোলনের সেই নেতৃত্ব দিয়েছেন। তারপরে আরও অনেক ইস্যুভিত্তিক আন্দোলন, খুন গুমা, এগুলো আমি বাদই দিলাম। যেমন আজিজ মার্কা একটা নির্বাচন কমিশন ছিল, সেই কমিশনের বিরুদ্ধে বা তাদের মানে নির্বাচন ব্যবস্থাটাকে কেয়ারটেকার ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য KM হাসান ওনাকে মানে অন্যদেরকে ডিঙিয়ে তাকে বানানো হবে, তাকে বসানো হবে। এই ধরনের যখন সন্দেহমূলক বিতর্কিত কর্মকাণ্ডগুলো জাতি জানে এবং সেই কারণে কিন্তু আপনার হাতে সময় নাই, এগুলো শুনতে ভালো লাগছে না। মোট কথা এই আন্দোলনের জন্যই আন্দোলনের ফসল, এটা আমরা বলি। তার মানে কি, এই আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে 111 আমাদের আন্দোলনের ফসল, তার মানে কি আন্দোলনের ফসল মানে কি 111টা আওয়ামী লীগের সৃষ্টি করলো? আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, তা আওয়ামী লীগ কিভাবে সৃষ্টি করবে? ওখানে যারা বসা ছিল, মঈনুদ্দিন, এয়াজউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, ওনারা তো সব বিএনপি সৃষ্টি। তাহলে ওনারা যে এই কাজটা করলো, দেশি বিদেশি আন্তর্জাতিক সকলের সমন্বয়, এটার তো ফ্যাক্টরটা কি ছিল? বিএনপির অত্যাচার, অনাচার, দেশ ধ্বংস, যে কারণে তো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আর সেটার বিরুদ্ধে তো আওয়ামী লীগ আন্দোলন করবেই এবং আমরা তো ক্রেডিট নেবই, যে আমাদের ক্রেডিট না, এটা সত্যি যে আমাদের আন্দোলনের জন্য বিএনপি ওই 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনটা করতে পারেনি। আন্দোলনের জন্য জনগণকে নিয়ে আন্দোলন করেছিলাম বলেই সেই জন্য বিএনপি নির্বাচনটা করতে পারেনি, 111 এসেছে। এবং সেই জন্য এই কথাটা যদি নির্বাচন করে ফেলতো তাহলে তো মানে তারা আবার সেই রকম ঘটনাগুলো ঘটাতো। তো সেই জন্যই আমরা বলি যে আন্দোলন করেই সেই ওই নির্বাচনকে ঠেকিয়েছে এবং 111 এসেছে। আরেকটা বিষয় বলা হলো, যেটা হচ্ছে কি বললো, আমি ইসের কথাটাই বলছি, বাবুল ভাইয়ের কথাগুলো বলছি, পরে আমি আপনার কথা বলছি। প্রণব মুখার্জি 111-এর সময় বাংলাদেশে এসেছিলেন, আইলা হয়েছিল, আইলা উনি দিয়ে সাহায্য দেওয়ার জন্য এসেছিলেন। সেই সময় কিন্তু বিএনপি নেত্রীও জেলে, আমাদের নেত্রী আওয়ামী লীগের নেত্রী উনিও জেলে। এবং উনি এখানে এসে মানে কিভাবে আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় বসিয়ে দিল। তাহলে এই যে ভারতের কথা
ভারতের মানে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে জড়িয়ে যে কথা বলা হয়, বিএনপি যখন ক্ষমতায় ছিল বা বিরোধী দলে ছিল, ভারতের সঙ্গে যে তাদের সম্পৃক্ততা বা ভারতের দূতাবাসে নির্বাচনের হওয়ার সাথে সাথে ছুটির দিন থাকা অবস্থায় গিয়ে মানে শ্রদ্ধা নিবেদন করে আসা, যে মানে তালা ঝুলছিল সেই রকম এমবেসিতে গিয়ে, এবং প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন, বেগম জিয়া তো হোটেলে গিয়ে তার সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, দেখা করার জন্য বসেছিলেন। তাহলে কেন গিয়েছিলেন? ক্ষমতা বসিয়ে দেওয়ার জন্য? নিশ্চয়ই না, নিশ্চয়ই এটা কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য। তাহলে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করে অবহেলা করে কিছুতেই বলা ঠিক না যে আরেকটি দেশ ক্ষমতায় বসিয়ে দিতে পারে। তার বলিষ্ঠ প্রমাণ হলো যে আপনি এই কথাটা বলেছেন বাবুল ভাই, যে জনগণের ভোটের মালিকানা হরণ করেছে, ভোট ডাকাতি করেছে বা জনগণ ভোট দিতে পারেনি। তাহলে বাংলাদেশের জনগণ তারা কি এতই অসচেতন? তারা কি এতটাই মানে বোঝার ক্ষমতা তাদের নেই যে কোথায় তাদের আন্দোলন করতে হবে, কোথায় তাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য কথা বলতে হবে, কোথায় ভোট দিতে হবে? কিছুই বোঝেন না বাংলাদেশের জনগণ। যেই জনগণ নিজের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন, যেই জনগণ দেখিয়েছে যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস এসেছে সেই জনগণই আন্দোলন করে তার উপযুক্ত জবাব দিয়েছে। তাহলে এই জনগণ এখন কেন সুখে শান্তিতে বাংলাদেশ ভালো আছে? আর আপনি যেটা প্রথমেই বলেছেন, রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশের জনগণ এই বিএনপির কথায় বা আন্দোলনে সায় দিচ্ছে না। তাহলে বাংলাদেশের জনগণ কি নিয়ে কথা বলা যাবে না? এটা বলবেন যে একান্তই বিএনপির দাবি, বিএনপির ইচ্ছা, বিএনপির ক্ষমতায় যাওয়ার লালসা, সেখান থেকে আপনারা এই কথা বলছেন। জনগণ আপনাদের সঙ্গে নেই, থাকলে তো বেরিয়ে যেত। আমরা আবারও আসবো একদম শেষ দিকে আমরা অনুষ্ঠানে। আমার একটা প্রশ্ন, এবং দুজনের কাছে এই প্রশ্নটা আমার, প্রথমে বাবুল ভাইকে দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে ওয়ার্কার্স পার্টির একটা আলোচনা সভায়, সেখানে রাশেদ খান মেনন থেকে শুরু করে দলের নেতারা উপস্থিত ছিলেন, এবং সেই সভা থেকে বলা হয়েছে যে লুটপাটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এ বিষয়ে বাবুল ভাই আপনার মতামত? না, ওয়ার্কার্স পার্টির নেতা আপনার উনি কিন্তু এর আগেও বলেছিলেন একবার, আপনার 2018 নির্বাচনের একদম শেষ দিয়ে 1 মিনিট আপনি শেষ করতে হবে। তো এটা অস্বীকার করা যাবে না যে আপনার লুটপাট, দুর্নীতি, অনিয়ম, অনাচার এটা কেবলমাত্র আওয়ামী লীগের আমলে হচ্ছে, আগের আমলে হয় নাই, এটা বলা যাবে না। বাট এইটা ঠিক যে মাত্রা, ভয়াবহ পরিমাণ, হ্যাঁ, এটা কিন্তু আপনার অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে আগে, তাই তো? তো আজকে আপনার এটা তো আপনার অস্বীকার করার ঠিক আছে আপা, একই প্রশ্ন যেটা ওই বাবুল ভাই বলে গেলেন যে অস্বীকার করার সুযোগ নেই। না, বাবুল ভাই ঠিকই বলেছেন, দুর্নীতি সব দেশই আছে, সেটার মধ্যে অবশ্যই লিমিটেশন থাকা উচিত। আর মেনন ভাই যেটা বলেছেন, আমি ওনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, ওনার দলের যারা নেতাকর্মীরা আছেন বা ওনাদের যে আদর্শ নিয়ে ওনারা রাজনীতি করেন, সেই আদর্শগুলো কিন্তু এক একটি সময় বিএনপির উপর ভর করেন অথবা আওয়ামী লীগের উপর ভর করেন, এবং নির্বাচনে তারা ওইভাবে ঐক্য করেন। নিজেরা কিন্তু ভোট করে তারা মানে দলও গঠন করতে পারেন না, এমপিও তাদের হওয়ার কোনো সেই ইয়েটা নাই, ভোটার নাই। তাই যে ওনারা যখন মানে এই কথাগুলো যখন বলেন, তাহলে ওনারা কেন জোট করেন? আসেন কেন এই বাম ডানের সাথে, বিএনপি আওয়ামী লীগের সাথে কেন করেন? যেহেতু সমালোচনাটি এইভাবে করেন, এটা হচ্ছে আমার কথা। তার মানে কি, ওনারা মানে অবশ্যই এগুলোর সঙ্গে ওনাদের সম্পৃক্ততা আছে, এবং এই ধরনের বক্তব্য দিয়ে কথা বলে ওনারা বিভ্রান্ত করতে চান বা জনগণকে। জনগণ ওনাদের চেনে বলেই ওনাদের ভোটার নাই, ভোট নাই বলে এটা এই অবস্থা থেকে ওনাদের মানে অবশ্যই মানে সঠিক অবস্থানে আসা উচিত। এখন আর কিন্তু ওই জিনিসটা শোনে না, আগে ছিল এই জিনিসটা, মানে মানুষ হয়তো মাথায় নিত, এই বিশেষ করে এই এখন আর মানুষ বুঝে গেছে যে কে কি বলতে চায়, কে কি করে, কে কি করেছে। এটা ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।